Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষায়ী কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন শীতকালীন ফসলের রোগ ও পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলবেন ডক্টর স্নিগ্ধা সামন্ত, সহকারী অধ্যাপক, কৃষি কীটতত্ত্ব বিভাগ, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস, দি নেওটিয়া ইউনিভার্সিটি। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজ্যেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন শীতকালীন ফসলের রোগ ও পোকা নিয়ন্ত্রণ। এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর স্নিগ্ধা সামন্ত। উনি রয়েছেন দি নেওটিয়া ইউনিভার্সিটি, এখানকার কৃষি কীটতত্ত্ব বিভাগ, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্স এর সহকারী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা সামন্ত। সামন্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকের আমাদের বিষয় রেখেছি এই যে শীতকাল চলছে, এই শীতকালের যে নানা ফসল হয়, এই ফসলের রোগ ও পোকা এর নিয়ন্ত্রণ কিভাবে করব, এইটা মূলত আজকের আমাদের বিষয়। যদি একটু আপনি শুরু করেন যে শীতকালীন ফসল আমাদের কি কি ফসল পাওয়া যায়, হ্যাঁ, কোন কোনগুলো সুবিধা অসুবিধা রয়েছে, এটা আপনি শুরু করেন। আচ্ছা, তো শীতকালীন ফসল হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো চাষ হয়, ধরুন মূলত আমরা বলতে পারি যে আমাদের এখানে সর্ষে চাষ হয়। এছাড়া হচ্ছে অনেক যেগুলো ভেজিটেবলস আছে সেগুলো চাষ হয়, যেমন হচ্ছে আলু, ঠিক আছে, তারপরে ভিন্ডি, তারপরে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি। মূলত এইগুলো হচ্ছে আমাদের এখানে শীতকালীন ফসল হিসেবে প্রধানত চাষ করা হয়। এবং অনেক ধরনের ফুলের মধ্যে ধরুন গোলাপ ফুল, এই ফুলগুলোও হচ্ছে আমাদের শীতকালে অনেক বেশি চাষ করা হয়। এখন তো সারা বছরই মোটামুটি ধরুন শীতকালীন ফসলও পাওয়া যায়, তাই কি না? ঠিক, একদমই তাই। এখন হচ্ছে সারা বছর ধরেই আমি যেই ফসলগুলোর নাম নিলাম, এগুলোকে সারা বছর ধরেই ধরুন এখন চাষ করা হয়। মানে এরকম কোনো বাধ্যতামূলক নেই যে শীতকালেই আমরা হচ্ছে এগুলো চাষ করি। এখন মূলত সারা বছর ধরেই আমরা এই চাষগুলো পেতে পারি এবং চাষি বন্ধুরা করছেও। হ্যাঁ, কিন্তু শীতকালীন ফসল হিসেবে ধরুন যে শীতকালীন যে ফুলকপি বা শীতকালীন যে সর্ষে, এর একটা কদর রয়েছে, তাই কি না? ঠিক, একদমই তাই। মানে যেটা বলা হয় যে ধরুন যেই সময়ের ফসল বা যেই সময়ের খাদ্য সেই সময় খুব ভালো, তো সেই হিসেবে শীতকালীন ফসল হিসেবে সর্ষে, ফুলকপি, বাঁধাকপি, এই জিনিসগুলো কিন্তু শীতকালেই আমাদের প্রধানত মানে খেতেও নিজেদের ভালো লাগে এবং ফসলটাও খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসবো কি কি ধরনের ফসলে কি কি ধরনের রোগ এর প্রাদুর্ভাব দেখা যায় এবং কিভাবে তার প্রতিকার করব। তো আপনি সর্ষের কথা প্রথমে বলছিলেন, যদি সর্ষে দিয়ে শুরু করেন, কি কি রোগের প্রাদুর্ভাব দেখা যায়? একদম। তো শীতকালীন ফসল হিসেবে সর্ষে হচ্ছে অন্যতম তৈলশস্য। এ সময় প্রধানত যে রোগগুলি আমরা দেখতে পাই সেইগুলো হচ্ছে পাতা ধসা, যেটাকে আমরা লিফ ব্লাইট হিসেবে জানি। একটা হচ্ছে শিকড় ফোলা, যেটাকে ইংরেজিতে আমরা ক্লাব রুট বলি। একটা হচ্ছে সাদা মরচে, হোয়াইট রাস্ট হিসেবে এটাকে জানা যায়। আর হচ্ছে ডাউনি মিল্ডিউ এবং পাউডারি মিল্ডিউ।
তো প্রথমত আমি শুরু করতে চাই পাতা ধসা অথবা যেটা লিফ ব্লাইট বলি। পাতার ওপরে হালকা বাদামি মৃত দাগ দেখা যায়। আমরা কিভাবে বুঝবো যে এই পাতা ধসাটা হয়েছে? ওই দাগ ঘিরে হলুদ থাকে, একটা হলুদ আভা। দাগগুলির আকৃতি বাড়ে এবং কতগুলি কালো বা বাদামি বর্ণের বৃত্তে পরিণত হয়। যে সুতিগুলো থাকে সেই সুতি কালো হয়ে যায় এবং পচন ধরে এবং ছোট হয়ে যায়। এই রোগটার জন্যে ফলন কিন্তু কমে যেতে পারে। দুটি জাত আছে, যেই দুটি জাতে কিন্তু এই পাতা ধসা রোগটি বেশি দেখা যায়, সেটা হচ্ছে বিনয় ও ঝুমকা। এই রোগটি হচ্ছে বীজবাহিত। প্রতিকার হিসেবে তাহলে আমরা জেনে নিই যে আমাদের কি কি করতে হবে। প্রতিকার হিসেবে আমরা কিছু প্রতিরোধী বীজ এবং নিরোগ বীজ লাগাতে পারি এবং আমাদের সেটি লাগানো উচিত। প্রতি কেজি বীজের সঙ্গে আমরা 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে বীজ শোধন করতে পারি। এটা হচ্ছে বীজ শোধনের উপায়। এছাড়া 2 কেজি ট্রাইকোডার্মা আমরা 50 কেজি জৈব সারের সঙ্গে মিশিয়ে ছায়ায় 1 সপ্তাহ জড়ো করে রেখে বীজ বোনার সময় এক এক একর জমিতে এইটাকে মাটিতে আমরা মেশাতে পারি। আক্রমণ যদি আমরা দেখি বেশি হয় তাহলে আমরা কিন্তু কিছু ফাঙ্গিসাইডের ওপরে আমরা চলে যেতে পারি। যেমন 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড, 2.5 গ্রাম ম্যাঙ্কোজেব, এইগুলো সব হচ্ছে যেগুলো ওষুধ যেগুলো বাজারে বিক্রি হয়। 2 গ্রাম হচ্ছে মেটালেক্সিল। এইগুলো আমরা জলে গুলে গাছের ওপরে স্প্রে করতে পারি। দ্বিতীয় যেই রোগটা বেশি দেখা যায় সেটা বলা যেতে পারে শিকড় ফলা, যেটাকে আমরা জানি ক্লাব রুট হিসেবে। এটা মূলত বীজ বোনার 1 মাস পরে এই রোগটি এর লক্ষণ প্রকাশ পায়। গাছের বৃদ্ধিটা থেমে যাবে, আমরা দেখতে পাবো। গাছ ঝিমিয়ে পড়ে, শিকড় ফলা অংশে পরিণত হয়। যে শিকড় আছে ওটা কিন্তু একটা ফলা অংশে পরিণত হবে। প্রতিকার হিসেবে একটা সহজ উপায় হচ্ছে আমরা রসুন ও লবঙ্গ বাটা 50 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে এর বীজ সাধন করতে পারি। আক্রান্ত ক্ষেতে সেচ বন্ধ করে দিতে হবে এবং নিকাশি জল যাওয়া বন্ধ করতে হবে। প্রতিরোধী হিসেবে আমরা কল্যাণ জাত যেটা আছে সেটা কিন্তু আমরা প্রতিরোধী জাত হিসেবে আমরা চাষ করতে পারি। রোগটি মূলত আমরা যেটা দেখতে পাই, এই রোগটি হচ্ছে অম্ল মাটিতে হয়। সেই জন্য বীজ বোনার 1 মাস আগে একর প্রতি 10 কুইন্টাল চুন, যেটা আমরা খুব সব জায়গায় আমরা পেতে পারি, 10 কুইন্টাল চুন মিশিয়ে সেচ দেওয়া মাটির অম্ল কমাতে হবে। তারপরে আমরা কিন্তু চাষটা করতে পারি। এছাড়া আরেকটা রোগ যেটা খুব দেখা যায় সেটা হচ্ছে সাদা মরচে, যেটাকে আমরা ইংরেজিতে বলি হোয়াইট রাস্ট। ঠান্ডা আবহাওয়ার জানুয়ারির 2nd সপ্তাহ থেকে 2য় সপ্তাহ থেকে ধসা রোগের আক্রমণ পড়ে। এই রোগটা তখন কিন্তু অনেক বেশি দেখা যায়। প্রথমে কি হয়, পাতার নিচে সাদাটে হলুদ সামান্য উঁচু ছত্রাক, যেটা আমরা বলি উঁচু ছত্রাক পোস্টিউল আমরা দেখতে পাই। পরে একটার সঙ্গে অন্য একটা দাগ মিশিয়ে যায় এবং পাতা পচন ধরে, ফুল বিকৃত হয় এবং বন্ধায় হয়। এই সাদা মরচের তাহলে প্রতিকার কি করব? প্রতিকার হিসেবে আমরা জলদি বীজ বুনতে পারি। ফসলের অবশিষ্টাঙ্গ পুড়িয়ে ফেলতে হবে। প্রতি কেজি বীজের সঙ্গে 4 গ্রাম মেটালেক্সিল মিশিয়ে বীজ শোধন আমরা করতে পারি। আক্রান্ত গাছে প্রতি লিটার জলে 2.5 গ্রাম মেটালেক্সিল এবং ম্যাঙ্কোজেব এই দুটির মিশ্রণ করে আমরা জলে গুলে স্প্রে করতে পারি। লাস্টে যেটা আমি বলবো, শেষে সর্ষের ক্ষেত্রে যেই রোগটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডাউনি মিলডিউ। পাতার নিচে সাদা দাগ দেখা যায়, সাদা পাউডারের মতন কিন্তু আমরা দেখতে পাবো। আমরা বুঝতে পারবো যে ওখানে সাদা সাদা পাউডার আছে। এর প্রতিকার হিসেবে আমরা বীজের সঙ্গে 4 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে বীজ শোধন করতে পারি। তারপরে আমরা এই চাষটা করতে পারি। মূলত কিন্তু আমরা এই 4টে রোগ সর্ষের শীতকালীন সর্ষেতে আমরা কিন্তু এগুলো দেখতে পাবো এবং এগুলো হচ্ছে তার নিয়ন্ত্রণের উপায়। আচ্ছা, আপনি যে রোগগুলির কথা বললেন এগুলি সর্ষে ছাড়াও অন্যান্য কোনো সবজির মধ্যেও দেখা যেতে পারে কি প্রায় একই রকমের এই ধরনের রোগ এবং তার এই প্রতিকারী উপায়গুলো? হ্যাঁ, মানে ধরুন এই যে লিফ ব্লাইট, যেটা পাতা ধসা, কিন্তু শুধু যে মানে সর্ষেতে হবে তা নয়, অন্যান্য গাছেও কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। ওই সাদা মরচে যেটা হোয়াইট রাস্ট বললাম, বা ডাউনি মিলডিউ যেটা আমি বললাম, এগুলো কিন্তু মূলত শুধু মানে সর্ষেতে হয় বটে, কিন্তু এছাড়াও অন্য গাছে কিন্তু এর রোগটি আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা। আর জাপ পোকার কথা আমরা প্রায় শুনি, হ্যাঁ, এর হুম। দমনের উপায় যদি একটু বলেন।
জাপ পোকা আসলে এটাও কিন্তু মানে সর্ষের একটা মূল পোকা, যেটা আমরা বলতে পারি। ইংরেজিতে একে বলা হয় মাস্টার্ড অ্যাফিড। এই মাস্টার্ড অ্যাফিড বা জাপ পোকা যেটা আছে, এইটা আসলে হালকা হলুদ বা হলদে সবুজ ডিম্বাকার নরম পোকা, যেটা কিভাবে ক্ষতি করে, এরা হচ্ছে দল বেঁধে নরম অংশ থেকে রসটি চুষে খায়। প্রথম দিকে পোকাগুলি দানাহীন কিন্তু, এবং ফসল পাকার সময় পোকাগুলি দানাযুক্ত হয়। একটি পূর্ণাঙ্গ প্রায় 2 মিলিমিটার লম্বা। 7 থেকে 10 দিনের মধ্যে আমরা যেই নিম্ফ এবং যে পূর্ণাঙ্গ এদের ইয়েটা আছে, নিম্ফ এবং পূর্ণাঙ্গ, এই 7 থেকে 10 দিনের মধ্যে নিম্ফ গুলি আসলে পূর্ণাঙ্গ হিসেবে তৈরি হয়। এবার পূর্ণাঙ্গ এবং তার বাচ্চাগুলি গাছের কচি ডগা, নরম পাতা, ফুলের কুঁড়ি জায়গা থেকে এরা দল বেঁধে, এদের একটা বৈশিষ্ট্য যেটা আমরা বলতে পারি, এরা হচ্ছে দল বেঁধে থাকে। এরা দল বেঁধে এই জায়গাগুলো থেকে রস চুষে খায়। আক্রান্ত পাতা ছোট হয়, কুঁকড়ে যায়, ফুলের কুঁড়ি না ফুটে আমরা দেখবো যে সেটা শুকিয়ে যাবে। জানুয়ারি থেকে মার্চ এদের আদর্শ সময় বংশবৃদ্ধির জন্য। তাহলে এর প্রতিকার আপনি জানতে চাইলেন। এর প্রতিকার হিসেবে কিন্তু আমরা যেই কিছু জাত ব্যবহার করতে পারি, যেগুলো অল্প মেয়াদী এবং জলদি জাত, এই জাতগুলো লাগালে আমাদের সুবিধে হবে। সর্ষে ক্ষেতের সীমানার বরাবর অর্গর বা ভুট্টা গাছের সারি লাগালে জাপ পোকার আক্রমণ কিন্তু বাধা পায়। আক্রমণের প্রথমের দিকে আক্রান্ত ডগা শুরু যখন হবে, তখন আমাদেরকে ছিঁড়ে দিতে হবে। কিছু বন্ধু পোকা আছে, যেমন লেডিবার্ড, ক্রাইজোপারলা। এই বন্ধু পোকা জাপ পোকার সংখ্যা নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধে করে। জৈব কীটনাশক হিসেবে প্রতি লিটার জলে 2 গ্রাম আমরা ভার্টিসিলিয়াম বা 1 গ্রাম মেটারাইজিয়াম মিলে জলে গুলে আমরা স্প্রে করতে পারি। এর সবের পরেও পোকা নিয়ন্ত্রণ যদি না হয়, ধরুন এই উপায়গুলো আমরা নিলাম, এইগুলো করার পরেও যদি আমরা দেখি যে সর্ষের পোকা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাহলে কিন্তু আমরা কিছু ইনসেকটিসাইড, যেগুলো কীটনাশক, সেগুলো ব্যবহার করতে পারি। যেমন অ্যাসিফেট 0.75 গ্রাম অ্যাসিফেট বা 0.2 FL ইমিডাক্লোপিড নামক একটি কীটনাশক আছে, যেটা খুব কার্যকরী। এইগুলো আমরা জলে গুলে বিকেলের দিকে গাছের ওপরে কিন্তু আমরা স্প্রে করতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে আমরা বেগুন গাছের কথায় আসি। অনেক সময় দেখা যায় যে যখন ফুল আসার সময় হয় তখনই পোকা লেগে সেই ডগাটা শুকিয়ে যাচ্ছে, তাই তো? ঠিক তো ঠিক। এগুলো কিভাবে আমরা প্রতিরোধ করব? বেগুন এর ক্ষেত্রে মূলত যেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফ্রুট অ্যান্ড শুট বোরার অফ ব্রিঞ্জাল, মানে বেগুন, যেটা আমরা মানে ডগা ছিদ্রকারী পোকা, যেটা ইংরেজিতে বলা হয় ফ্রুট অ্যান্ড শুট বোরার। পূর্ণাঙ্গ অবস্থায় আমরা মতটাকে চিনব হচ্ছে তাদের সাদা ডানা, কালো বাদামি ছোপ ও বিন্দু সহজে চোখে পড়বে। লেদাগুলি বাদামি রঙের হয়। এদের কিন্তু এই পোকাটা লেদাটাই গাছের উপরে আক্রমণ করে। এই লেদাগুলি হচ্ছে বাদামি রঙের হয় এবং গাছের ডাঁটা ও ফলের মধ্যে ঢুকে যেতে পারে। ডাঁটা এবং ডগা ঝিমিয়ে যায়। সেই কারণেই আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা বেগুন লাগিয়েছি, তার কিছুদিন পরেই হচ্ছে যেটা আপনি বললেন যে আমাদের গাছটা ঝিমিয়ে পড়ছে। সেটা হচ্ছে এর ডাঁটা বা ডগা ঝিমিয়ে পড়ছে কেন? এই লেদাগুলি হচ্ছে গাছটার ফলটার মধ্যে ঢুকছে এবং সেখান থেকে এই গাছগুলোকে ঝিমিয়ে দিচ্ছে। প্রতিকার হিসেবে ফেরোমন ট্র্যাপ বা ফাঁদ আমরা ব্যবহার করতে পারি। একর প্রতি 6000 বন্ধু পোকা, ট্রাইকোগ্রামা, চিলোনিস, এইগুলো কিন্তু ছাড়া যেতে পারে। প্রতি লিটার জলে 1.5 গ্রাম ব্যাসিলাস গুলে আমরা স্প্রে করতে পারি। নিম জাতক কীটনাশক, যেটা হচ্ছে অ্যাজাডিরাক্টিন নামে হচ্ছে মানে বিখ্যাত, সেইটা 3 ml অথবা কার্টাপ হাইড্রোক্লোরাইড অথবা স্পাইনোস্যাড, এইগুলো হচ্ছে আমরা প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি। বেগুন ক্ষেত থেকে আগাছা ও শুকনো পাতা কিন্তু আমাদেরকে সরিয়ে পরিষ্কার রাখলে পোকাটার যে পিউপাটা আছে সেইটা আর ওখানে লোকাতে পারবে না। যেই কারণে আমরা সবসময় বলি যে বেগুন ক্ষেত থেকে আগাছা সরিয়ে দিতে অথবা শুকনো পাতাগুলো পরিষ্কার, বেগুন যেখানে চাষ করছি আমরা সেই জায়গাটা পরিষ্কার রাখতে। আচ্ছা আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এবার ধরুন পাতা হলুদ যদি হয়ে যাচ্ছে, আমরা কিন্তু পাতা হলুদ যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় গাছের পাতার নিচে যদি আমরা দেখি, বেগুন গাছের পাতার নিচে যদি আমরা দেখি, তখন হচ্ছে ছোট লাল রঙের মাকড়
মাকড় আমরা দেখতে পাবো, যেগুলো হচ্ছে পাতার রসগুলো চুষে খায়। ফলে এই পাতাটা হচ্ছে হলদে হয়ে যায়। অনেক সময় মাকড়গুলো চোখে আপনি দেখতে পাবেন, অনেক সময় হতে পারে যে আপনি দেখতে পাচ্ছেন না। প্রতিকার হিসেবে আমরা ডাইকোফল দিতে পারি 2 ml, ইথিয়ন দিতে পারি 1.5 ml। এইগুলো আমরা প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নয়, এটা মাকড় একটা, সেটাকে আমরা দমন করতে পারি এবং আমাদের চাষটা ভালো হবে এবং এই যে হলুদ ভাবটা দেখতে পাওয়া যায় এটা কাটানো যেতে পারে। আচ্ছা আচ্ছা। আর এবারে যদি আম গাছের কথায় আসি, আম গাছে তো শোষক পোকার হাত থেকে তো ওকে বাঁচাতে হবে। ঠিক। সেক্ষেত্রে আমরা কি করব, এবং আম গাছে এছাড়াও আরো কি কি ধরনের পোকার আক্রমণ হতে পারে? আম আম গাছের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে শোষক পোকা যদি আমরা দেখি যে লেগেছে, একটা হুম জিনিস খেয়াল করবেন যে আক্রান্ত আম গাছের নিচে থেকে আমরা যখন হেঁটে যাই একটা চড়বড় শব্দ হয় এবং পোকা উড়ে এসে আমাদের চোখে মুখে লাগে। এই হুম ছোট ছোট পোকাগুলোই বাচ্চা ও পূর্ণাঙ্গ অসংখ্য ছোট ছোট শোষক পোকা এই থাকে এই গাছের মধ্যে। সেটা কি করে, মুকুল, কচি পাতা ও কচি হুম ফল থেকে কিন্তু রসটা চুষে খায়। এই আচ্ছা। জন্য আপনি যখনই আম গাছের তলায় যাবেন এই পোকাগুলো দেখবেন উড়ে উড়ে, আমরা সবাই এটা দেখেছি যে পোকাগুলো উড়ে উড়ে চোখে মুখে লাগছে। তো হুম 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 মুকুল আসার পর এদের আক্রমণটা আসলে দেখা যায়। পূর্ণাঙ্গ পোকার মাথা 3 কোণ যুক্ত এবং হালকা হলুদ রঙের হয়। স্ত্রী পোকা মঞ্জুরি ও কচি পাতা সূচালো ডিম পাড়ার অঙ্গ দিয়ে একটা গর্ত করে। এই যে ডিম পাড়ার জন্য যে এই গর্তটা করছে, এই হুম ওরা একটা করে গর্ততে ডিম পাড়ছে। এই গর্ত সৃষ্টির জন্য আক্রান্ত অংশগুলো দুর্বল হয়ে ওঠে এবং ওটা শুকিয়ে যায়। বাচ্চা ও পূর্ণাঙ্গ দুজনই এদের রস কিন্তু চুষে খায়, যার জন্যে ফল মঞ্জুরি যেটা আমরা বলি চুপসে যায়, বাদামি রং ধরে ফল ঝরে পড়ে ও মুকুল কিন্তু কালো হয়ে যাবে। আপনি যখনই দেখবেন যে মুকুল কালো হয়ে যাচ্ছে এবং আম গাছের নিচ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, ছোট ছোট পোকা আপনার চোখে মুখে লাগছে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে এই পোকাটার আক্রমণ হয়েছে। এবং একটা এই পোকার আক্রমণের জন্য একটা মানে জিনিস তৈরি হয়, যেটা রস চুষে খাবার জন্য যেটা হয়, এই একটা ছোট যেই মানে এইটাও হতে পারে যে অনেক সময় যে গুটিগুলো আছে মানে জাস্ট ফলটা ধরছে, ওই ছোট গুটিও কিন্তু ঝরে পড়বে এবং এদের আক্রমণ মুকুলগুলো ঝরতে পারে। মুকুলগুলো কিন্তু শুরুর দিকে ঝরে পড়বে এই হুম যদি হুম আক্রমণটা অনেক বেশি হয়। এদের আক্রমণে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে হপার বার্ন নামক একটি সিমটম আমরা দেখতে পারি। হপার হুম বার্ন হচ্ছে যে পাতাগুলো সেগুলো সব কিন্তু শুকিয়ে যাচ্ছে। আমি বললাম যে ওই পূর্ণাঙ্গ এবং যে ছোট বাচ্চা ওরা সবাই কিন্তু রসগুলো চুষে খাচ্ছে, ফলে এরা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার আমরা চলে আসি প্রতিকারে। তাহলে প্রতিকার হিসেবে যে বিষয়গুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত সেগুলো হচ্ছে, প্রথমে বলতে পারি যে বাগানে ঘন করে গাছ লাগানো যাবে না। যখনই আমরা সবসময় চাইবো যে একটু ডিস্টেন্সে একটু জায়গা দিয়ে আমরা কিন্তু গাছগুলো লাগাবো। একের উপরে এক গাছ জড়িয়ে পড়ছে সেটা কিন্তু আমরা চাইবো না। জমিতে জমিটা হচ্ছে আমাদেরকে ঠিকভাবে গাছ লাগানোর আগে সিঁচ করতে হবে। এই জল নিকাশি ব্যবস্থা কিন্তু জমিতে ঠিকভাবে থাকতে হবে। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে এক গাছের ডাল অন্য গাছের উপরে পড়লে, যদি ধরুন গাছের ডাল একে অপরের উপরে পড়ছে, তাহলে কিন্তু আমাদেরকে সেটা ছেঁটে ফেলতে হবে। এই সময়টা কিন্তু আমরা ক্লোরপাইরিফস একটা ইনসেকটিসাইড, যেটা কীটনাশক, আমরা দিতে পারি 2.5 ml। এই কীটনাশকটা প্রতি লিটার জলে গুলে আমরা স্প্রে করতে পারি। কুড়ি যেগুলো আছে সেখান থেকে ফুল ধরার সময় নিম জাতীয় কীটনাশক আমরা নিম বীজের যেটা 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে নিম যেটা আমরা বলি সেটা কিন্তু আমরা স্প্রে করতে পারি। রাসায়নিক ওষুধের 3টি স্প্রে করতে হবে। প্রথমে যখন কুড়িটা ধরছে, দ্বিতীয়ত মঞ্জুরি পুরোপুরি বৃদ্ধি হচ্ছে পরে, এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে আমের গুটি যখন মটর দানা, যেটা আমরা মটর দানা সাইজ বলি, মার্বেল সাইজ ইংরেজিতে বলা হয়, যখন মটর দানা সাইজ হচ্ছে এই সময়, এই তিনটে সময় আমরা প্রতি লিটার জলে 2 ml ফিপ্রোনিল অথবা 3 ml বুপ্রোফেজিন জলে গুলে আমরা কিন্তু স্প্রে করতে পারি। মূলত এই তিনটে যখন সময় যেগুলো আমি বললাম। এছাড়া আপনি জানতে চাইলেন যে আম গাছের শোষক পোকা ছাড়া আর কি কি আমরা ধরতে পারি। পোকার আক্রমণ হয়। রাইট।
তো এবার আম গাছের শোষক পোকা ছাড়া যেগুলি আক্রমণ আমরা দেখতে পাই সেগুলো ধরুন আমেরও কিন্তু ফলে ছিদ্রকারী পোকা হয়, দই পোকা অথবা যেটা মিলিবাগ, এটা কিন্তু খুব আমরা আম গাছে দেখতে পাই। আরেকটা হচ্ছে ফল মাছি আছে, যেগুলো আম যখন বড় হয় বা পাকতে শুরু করে তখন এই পোকাটার আক্রমণ হয় ইত্যাদি। আরো অনেক পোকা আছে যেগুলো আম গাছে কিন্তু একটা সমস্যা দাঁড় করায়। আচ্ছা, এক্ষেত্রে কি ফেরোমন ফাঁদ ব্যবহার করা যায়? হ্যাঁ, একটা জিনিস যেটা আমি হয়তো বললাম না, সেটা কিন্তু আমি যেটা ওই ফল মাছি যেটা বললাম, ওই হ্যাঁ, হ্যাঁ, ফল হ্যাঁ। মাছির ক্ষেত্রে কিন্তু আমরা এই ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি। আমাদের বাজারেই হচ্ছে এই ফেরোমন গুলো বিক্রি হয়। সেই ধরুন বিভিন্ন নামে এই ফেরোমন পাওয়া যায়। ফেরোমনটা আমরা একটা ফাঁদে একটা যন্ত্রের মধ্যে রেখে দিতে পারি, যেটা হচ্ছে একটা কেমিক্যাল রিলিজ করে বা বলতে পারি গ্যাস রিলিজ করে, যেখান থেকে বাকি যে মানে মেল যেগুলো আছে সেগুলো হচ্ছে ওখানে মানে অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে, এবং সেই ফাঁদটার মধ্যে হয়তো কোনো একটা ইনসেক্টিসাইড বা একটা কীটনাশক আমরা মিশিয়ে রাখলাম, বা ফাঁদটা এমন ভাবেই তৈরি করলাম যে পোকাটা একবার ঢুকলে সে আর বেরোতে পারবে না। তো এই ফেরোমন ফাঁদ কিন্তু ফল মাছির জন্য খুব বেশি ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা খুব ভালো উপায়। আচ্ছা, এবারে তাহলে আমরা টমেটোর কথায় চলে আসি। এখানে দেখেছি আচ্ছা যে ছোট ছোট কালো পোকার আক্রমণে এটা কুঁকড়ে যায়। এটা কি কি করা যাবে যখন টমেটো ছোট আছে, তখন এইগুলো দেখা? আচ্ছা আচ্ছা। তো এই টমেটো যেটা বলছেন, টমেটো যে পাতাগুলো কুঁকড়ে যায়, এইটা প্রধানত হয় হচ্ছে কুটে রোগের কারণে। এই এই রোগটি, এই কুটে রোগ যেটা, আক্রান্ত গাছ যখন ধরবে তখন কিন্তু আমাদেরকে গাছটি তুলে ফেলতে হবে, এবং অন্যান্য গাছ বাঁচানোর জন্য আমাদেরকে এই যে রোগটা আছে এটা আসলে একটা হচ্ছে পোকা বাহক পোকা হচ্ছে এই রোগটাকে ছড়ায়। তো অতএব এই রোগটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আমাদেরকে তার বাহক যে আছে সেই বাহক পোকাটাকে কিন্তু আমাদেরকে দমন করার উপায় দেখতে হবে। সেই বাহক পোকাকে দমন করার জন্য আমরা কিছু কীটনাশক, যেমন ইমিডাক্লোরপিড, এই নামটা আমি আগেও বলেছি, বা অ্যাসিফেট বা থায়োমিথক্সাম নামের এক কীটনাশক, এইগুলো আমরা 1 ml প্রতি লিটার জলে গুলে কিন্তু স্প্রে করতে পারি টমেটোর ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তাঁরই কণ্ঠে এই বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। শীত ফসলের কত না বহর এ বিশ্ব বাজারে, মনোহরণ নয়ন লোভন রসনা আহারে, আহা সবজির বাহারে। শীত ফসলের কত না বহর এ বিশ্ব বাজারে, মনোহরণ নয়ন লোভন রসনা আহারে, আহা সবজির বাহারে। শীতের ফসল রোগ পোকাতে হচ্ছে যে বিপন্ন, প্রতিরোধ ভিন্ন লাভের অঙ্কে হবে শূন্য। ছত্রাক রোগ স্ক্লেরোটিনিয়া সরষের শত্রু, শিকড় ফোলা ধসা মরছে ডাউনি মিলডিউ। শীতের ফসল রোগ পোকাতে হচ্ছে যে বিপন্ন, প্রতিরোধ ভিন্ন লাভের অঙ্কে হবে শূন্য। ছত্রাক রোগ স্ক্লেরোটিনিয়া সরষের শত্রু, শিকড় ফোলা ধসা মরছে ডাউনি মিলডিউ। উত্তম হবে সরষে জাব পোকার প্রতিকারে, উত্তম হবে সরষে জাব পোকার প্রতিকারে। শীত ফসলের কত না বহর এ বিশ্ব বাজারে,
মনোহরণ নয়ন লোভন রসনা আহারে, আহা সবজির বাহারে। গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ও লাল মাকড়, নষ্ট বেগুন পাতা পুঁতে ফেলো মাটির ভিতর। ক্ষতিকারক পোকা আমের শোষক দইয়ে মাছি, লেদা পোকায় কাটছে বাঁধা ফুলকপি রাশি রাশি। গাছের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ও লাল মাকড়, নষ্ট বেগুন পাতা পুঁতে ফেলো মাটির ভিতর। ক্ষতিকারক পোকা আমের শোষক দইয়ে মাছি, লেদা পোকায় কাটছে বাঁধা ফুলকপি রাশি রাশি। কুটে রোগে টমেটো নষ্ট, আলু নাবি ধসায়। মাকড়ে গোলাপ নষ্ট করে আর ডগা শুকায়। কৃমির আক্রমণে নষ্ট রজনীগন্ধা চাষ, গোড়া পচার প্রতিরোধে চাষির লাভে আস। কুটে রোগে টমেটো নষ্ট, আলু নাবি ধসায়। মাকড়ে গোলাপ নষ্ট করে আর ডগা শুকায়। কৃমির আক্রমণে নষ্ট রজনীগন্ধা চাষ, গোড়া পচার প্রতিরোধে চাষির লাভে আস। নিয়ন্ত্রণ রোগ পোকা ফল ফুল সবজি বাঁচাতে পারে। নিয়ন্ত্রণ রোগ পোকা ফল ফুল সবজি বাঁচাতে পারে। শীতের সবজির কত না বহর এ বিশ্ব বাজারে। মনোহরণ নয়ন লোভন রসনা আহারে, আহা সবজির বাহারে। শীত ফসলের কত না বহর এ বিশ্ব বাজারে। মনোহরণ নয়ন লোভন, কত রসনা আহারে, কত রসনা আহারে, আহা সবজির বাহারে। আহা সবজির বাহারে, আহা রসনা আহারে, আহা সবজির বাহারে। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান, সহযোগিতায় পূর্বাশা সামন্ত। আর বাঁধাকপি বা ফুলকপি গাছের পাতা অনেক সময় পোকায় নষ্ট করে দেয়, তাই তো? এক্ষেত্রে আমরা কি করতে পারি? এই বাঁধাকপি বা ফুলকপি এটা কিন্তু শীতকালীন একটা ফসল হিসেবে খুব প্রাধান্য পায়। আমরা সবাই শীতকাল আসতে জানি যে বাঁধাকপি বা ফুলকপি আমরা খাবো, ভালো করে খাবো। অবশ্য এখন সব কালেই এটা পাওয়া যায়, যেটা আপনি বললেন। এবার এই যে গাছগুলিতে আছে, মূলত এই গাছগুলিতে কিছু লেপিডপ্টেরান ইনসেক্ট অথবা যেটাকে আমরা লেদা পোকা বলি, এই লেদা পোকার জন্য কিন্তু এইটা হয়। এইটাকে কি আমরা জানি হচ্ছে পাতা খাওয়া পোকা অথবা লিফ ইটিং ক্যাটারপিলার। পাতা খায় অথবা ইংরেজিতে লিফ ইটিং ক্যাটারপিলার। তামাকের লেদা হিসাবেও কিন্তু এই পোকাটি পরিচিত পায়। এরা সাধারণত পোকা পাতার মধ্যশিরা বাদে সমংশ যেই বাকি সব অংশ আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলে। শুধু দেখবেন পাতাগুলোতে অনেক সময় শুধু মধ্যশিরাটা বাকি আছে, বাকি আর কিছু কিন্তু নেই। এই যে লেদা পোকাগুলো আছে এইগুলো খেয়ে ফেলেছে। তাহলে এর প্রতিকার হিসাবে আমরা কিন্তু হাত দিয়ে, আমরা এই লেদা পোকাগুলো কিন্তু চোখে আমরা দেখতে পাই, অনেক মোটামুটি একটা বড় সাইজের হয়, আমরা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো। তো প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে হাত দিয়ে লেদা সংগ্রহ করে মেরে ফেলবো।
ওকে তাকে নিয়ে আমরা অন্য কোথাও সরিয়ে দেবো অথবা পুড়িয়ে মেরে ফেলবো। যখনই আমরা দেখতে পাবো চোখে, আমরা কিন্তু ওগুলো হাতে ধরে অন্য জায়গায় নিয়ে চলে গিয়ে ওগুলোকে নষ্ট করে দেবো। ক্ষেতের চারপাশে রেড়ি বা ক্যাস্টার যেটা আমরা জানি, সেই গাছটা লাগানো উচিত। এইটার কারণ হচ্ছে, এই যে ক্যাস্টার বা রেড়ি, এইটা হচ্ছে ওই পোকাটাকে কিন্তু, ওই পোকাটা ক্যাস্টারের ওপরেও খায়। তো আমরা যদি আমাদের মূল যেই ফসলটা আছে তার আশেপাশে আমরা একটা ক্যাস্টার বা রেড়ি গাছ লাগালাম, তাহলে কি হবে, পোকাগুলো সঙ্গে সঙ্গে ক্যাস্টার বা রেড়িকে খেতে শুরু করবে। আমাদের যে মূল যে ফসলটা আছে সেটা কিন্তু আহ মানে সেটা আর আক্রমণ হবে না। তো এইটা একটা সহজ উপায়, ইনসেক্টিসাইড ব্যবহার বা কীটনাশক ব্যবহার না করে এই পোকাটাকে দমন করার এটা একটা কিন্তু সহজ উপায়। ফেরোমন ফাঁদ, যেটা একটু আগে আমরা আমের ক্ষেত্রেও বলছিলাম, ফেরোমন ফাঁদ কিন্তু ব্যবহার করে পোকার উপস্থিতি বোঝা যায়। আমরা উপস্থিতিটা আগে বুঝতে পারি। একটা ফেরোমন ফাঁদ লাগালাম, আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ কতগুলো এসে ওখানে জড়ো হলো, সেই হিসাবে আমরা বুঝবো যে পোকাটার কতটা আক্রমণ হয়েছে আমাদের ওই গাছে। সেই অনুসারে আমরা কিন্তু ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহার করব। আমরা নিম জাতীয়, যেটা আমি বলছিলাম, অ্যাজাডিরেক্টিন প্রতি লিটার জলে 3 ml গুলে আমরা স্প্রে করতে পারি। অথবা কীটনাশক হিসেবে যেটা খুব কার্যকরী, সেটা হচ্ছে স্পাইনোসাইড নামক এক কীটনাশক, যেটা হচ্ছে 0.2 ml আমরা স্পাইনোসাইড বা 1 গ্রাম কার্টাপ, এইটাও হচ্ছে এক ধরনের কীটনাশক, কার্টাপ হাইড্রোক্লোরাইড নামে পাওয়া যায়। এইগুলো আমরা জলে গুলে কিন্তু আমরা স্প্রে করতে পারি। এইটা খুব উপকার দেয়। আর কীটনাশকে যাওয়ার আগে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা হাত দিয়ে হোক বা অন্য কোনো যে ফাঁদের মাধ্যমে হোক পোকাগুলোকে যদি নিয়ন্ত্রণে আনতে পারি। যদি না পারি তখন আমরা আবার চলে যাব আমাদের কীটনাশক বা যা যা আমাদের বাজারে পাওয়া যায় সেগুলোর উপরে। আচ্ছা আচ্ছা। তো এবারে আমরা আলুর কথায় আসবো। এর যে নাভি ধসা রোগটি আমরা তো জানি, নাম শুনেছি, কিন্তু কিভাবে চিনবো যারা কৃষক বন্ধুরা চাষ করছেন, এই নাভি ঠিক ধসাটা কিভাবে চিনবো এবং কিভাবে প্রতিকার করবো, এটা নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ি আমরা। ঠিক। এই আলুর দুটি রোগ, মানে দুটি খুব গুরুত্বপূর্ণ রোগ আমরা বলতে পারি। একটা হচ্ছে নাভি ধসা, যেটা হচ্ছে লেট ব্লাইট বলা হয়, এবং জলদি ধসা বা আর্লি ব্লাইট হিসেবে কিন্তু আমরা চিনি। এই নাভি ধসা যেটা, এটা হচ্ছে ছত্রাক ঘটিত, পাহাড়ি এলাকায় বেশি দেখা গেলেও সমতলে মাঝে মধ্যে এই রোগটি মহামারী কিন্তু আকার নেয়। প্রাথমিক অবস্থায় ঠিক মতন শনাক্ত করতে না পারলে অল্প সময়ের মধ্যেই কিন্তু সারা মাঠ এটা আক্রান্ত হয়ে যায়। এটার এতটাই ক্ষমতা। অতএব আমাদেরকে শুরুতেই কিন্তু নিয়ন্ত্রণটা করতে হবে। যখন আগে দেরি চিনতে হয়ে হবে, যাবে, তাই তো? আগে চিনতে হবে। চেনার পর যখনই আমরা চিনবো, তারপরে কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এই তাহলে কিভাবে রোগ। চিনবো একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে নাভি ধসা অথবা লেট ব্লাইট যেটা আছে, এইটা চেনার সহজতম উপায় হচ্ছে আমরা কিন্তু পাতার উপরে সবসময় এই রোগটি দেখতে পাবো। এই রোগটা হচ্ছে কিছু রং, পাতার যে রংটা আছে সেই রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই মানে যেই সবুজ রংটা থাকে সেই রংটা থাকবে না, সেটা হচ্ছে আস্তে আস্তে একটু হলদে আকার নেবে, বা হচ্ছে ব্রাউন যেটা আমরা বলি, ঠিক আছে, অথবা গোল আকারে সার্কুলার যেটা আমরা বলি। কিছু কিছু এরিয়াতে আমরা দেখবো যে মনে হবে যেন পুড়ে গেছে, কিছু কিছু এরিয়া পুড়ে গেছে। আস্তে আস্তে ওই যে ছোট ছোট আকার যেগুলো ধরেছে পাতার উপরে, সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবং পুরো পাতা জুড়ে ওই জিনিসটা আমরা দেখতে পাবো। আমরা যদি তার মানে যদি ফলের মধ্যে দেখি, সেটা কিন্তু অনেক দেরি হয়ে যায়। পাতাতেই দেখে আমাদেরকে মোটামুটি চিনতে হবে যে এখানে হচ্ছে ধরুন লেড ব্লাইট অথবা যেটা আমরা এই ধসা বলছি, এটা কিন্তু ওই পাতা দেখেই আমাদেরকে আগে চিনতে হবে নাভি ধসাটা। আচ্ছা আচ্ছা। তাহলে এর প্রতিকারের উপায় কিছু কি বলবেন? হ্যাঁ, তো এই যে তাহলে আমরা প্রথমত যেটা আপনিও যেটা বললেন বা আমিও যেটা বলছি, সেটা হচ্ছে আমাদেরকে আগে এই রোগটাকে চিনতে হবে। এই রোগটা যখনই আমরা চিনে যাব, তারপরে কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদেরকে এর প্রতিকারের জন্য চলে যেতে হবে। নাহলে কিন্তু এইটা প্রতিকার করাটা অনেকটা সমস্যাজনক হয়ে উঠে ফেলে। আক্রান্ত পাতা যেটা আমি বললাম যে ছোট ছোট গোল আকারের আমরা ব্রাউন বা একটা পুড়ে যাওয়া ভাব আমরা দেখতে পাবো, মনে হবে যেন পুড়ে গেছে, সেই পাতাগুলোকে আমাদেরকে কেটে দিয়ে গাছের সব অংশে আমাদেরকে এই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। যখনই আপনি যেই পাতাতে দেখবেন রোগটা ধরেছে, মনে হচ্ছে সেই পাতাগুলো আপনি তুলে ফেললেন, তারপরে আপনি কিছু ছত্রাকনাশক স্প্রে করলেন। প্রতিরোধী জাত হিসেবে আমরা যেগুলো খুব ব্যবহার হয়, এগুলো চাষি বন্ধুরাও জানে, কুফরি জ্যোতি, কুফরি বাদশা,
এইগুলো কিন্তু চাষ বেশি করলে আমরা এই রোগটা কম আক্রমণ দেখতে পাবো। বীজ হিসেবে স্কন্দ শোধন করে লাগাতে হবে। গুদাম যাতে মানে তার আগে আমাদেরকে গুদামে 3% বোরিক অ্যাসিড সলিউশন, তখন হচ্ছে আমাদেরকে ওইগুলো টিউবার যেগুলো বলা হয় সেগুলো 20 মিনিট আমরা জলে ডুবিয়ে তারপরে কিন্তু আমরা মাঠে লাগাবো। রাসায়নিক হিসেবে আমরা কিন্তু 10 থেকে 12 দিন অন্তর সকাল 11টা আমরা যখনই বলি যে কিছু স্প্রে করতে হবে সেটা সকালের দিকে অথবা বিকেলের দিকে আমাদেরকে স্প্রে করতে হবে। এই ক্ষেত্রে যে ছত্রাকনাশক গুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ডাইমিথোফস অথবা ম্যাঙ্কোজেবের সাথে হচ্ছে মেটালাক্সিল এম, এটা হচ্ছে রিডোমিল গোল্ড হিসেবে বাজারে বিক্রি হয়। রিডোমিল গোল্ড, কার্বেন্ডাজিম, এইগুলো কার্বেন্ডাজিমটা কিন্তু সেই অর্থে কার্যকরী অতটা নয়। এই রিডোমিল গোল্ড যেটা বলছি এটা হচ্ছে ট্রেড নেম, যেটা বাজারে বিক্রি হয় সেটা হচ্ছে মেটালাক্সিল এম আর ম্যাঙ্কোজেবের হচ্ছে একটা মিশ্রণ, সেটা আমরা দিতে পারি। সাবধানতা হিসাবে কিন্তু নাড়ি ধসা রোগের জন্য প্রথমে কপার অক্সিক্লোরাইড এবং তারপর ম্যাঙ্কোজেব প্রয়োগ করা উচিত। কেন কি একবার এই রোগটা ধরে উঠলে আমি বললাম যে মাছটাই হয়তো নষ্ট হয়ে যাবে, তাই আমাদেরকে কিন্তু সাবধানতাটা বজায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমরা শীতকালীন ফসলের রোগ পোকা নিয়ে আলোচনা করছি। এতক্ষণ আমরা সবজি এবং অন্যান্য ফল নিয়ে কথা বললাম। এখন দুটি গুরুত্বপূর্ণ ফুলের কথায় আসবো, যেমন ধরুন গোলাপ এবং রজনীগন্ধা। তো গোলাপের ক্ষেত্রে লাল মাকড়ের আক্রমণ হয়, তো কিভাবে বুঝবো এবং প্রতিকার কি আছে? তো এই গোলাপের ক্ষেত্রে কিন্তু লাল মাকড় অথবা এটাকে আমরা গুড়ি মাইট হিসেবে জানি, এইটা খালি চোখে দেখা যায়, অথচ খুবই ক্ষুদ্র লাল পোকা পাতার নিচে দলবদ্ধ ভাবে বাস করে। সেটা রেশমি শুকনো জালিকার মধ্যে থাকে। আমরা সেই জালিকাটা দেখতে পাবো। লাল মাকড়ের গায়ে দুটি কালো বিন্দু থাকে। এই জন্যে এই দুটি বিন্দু থাকার কারণে একে কিন্তু টু স্পটেড স্পাইডার মাইট ইংরেজিতে বলা হয়, যে দুটো বিন্দু আমরা তার গায়ের উপরে দেখতে পাই। গরম ও শুকনো আবহাওয়ায় এদের আক্রমণ বৃদ্ধি পায়। এই মাকড়টার ক্ষেত্রে ফুল, কুঁড়ি, কচি ও বয়স্ক পাতার নিচ থেকে এই মাকড়গুলো কি করে, রস চুষে খায়। প্রথমে পাতায় আমরা দেখবো সাদা ক্ষুদ্র ছিট একটা দাগ দেখতে পাবো। যখনই রস চুষে খেতে শুরু করবে আমরা পাতায় সাদা ক্ষুদ্র দেখতে পাবো। এইটা পরে ব্রোঞ্জের রং ধরে শুকিয়ে যায়। শেষমেশ যেটা হবে সেটা হচ্ছে পাতাটা পুরোপুরি ভাবে শুকিয়ে যাবে। এদের আক্রমণে কচি ডগা সম্পূর্ণ বিবর্ণ হয়ে শুকিয়ে যায়। বেশি আক্রমণে গাছ পাতা কিন্তু ঝরে পড়ে। তাহলে এর প্রতিকার হিসেবে মাকড় দমনের জন্য নানা ধরনের ওষুধ কিন্তু বাজারে আমরা পাই। প্রতি লিটার জলে আমরা 1 ml ফ্লুফেনক্সিউরন নামক একটি ওষুধ অথবা মিলবেকনিন নামক একটি ওষুধ, এইগুলো কিন্তু আমরা জলে গুলে 10 থেকে 15 দিন অন্তরে আমরা গাছের ওপরে স্প্রে করতে পারি। এছাড়া প্রতি লিটার জলে মাকড় দমনের সাধারণ ওষুধগুলির মধ্যে সাধারণ যে ওষুধগুলো আমরা জানি তার মধ্যে কিন্তু সালফার খুব ভালো কাজ করে এই মাকড়ের ওপর, অথবা যেটা আমরা কেলথেন 1.5 ml কেলথেন বা 1 ml ইথিয়ন আমরা কিন্তু জলে গুলে স্প্রে করতে পারি। আচ্ছা, তাহলে মূলত লাল মাকড়ের কথায় আসলো। অনেক ক্ষেত্রে দেখা যায় গোলাপের যে ডগা শুকিয়ে যাচ্ছে, তাই তো? সেক্ষেত্রে কি কি করা যাবে? এই গোলাপের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ডগা শুকিয়ে যায়। এইটাকে কিন্তু ইংরেজিতে রোজ ডাইব্যাক বলা হয়। এই রোজ ডাইব্যাকটার জন্য মানে ডাল ছাঁটা বা ফুল কাটার পর কাটা অংশ থেকে নিচের দিকে ডাল শুকোতে শুরু করে। ডাইব্যাক যেটা নিচের দিকে ডালগুলো শুকোতে শুরু করে, পেছন থেকে শুরু হয়। শুকনো অংশে কালচে বাদামি রঙের হয়ে যায়। অনেক সময় আক্রান্ত ডালের কিছুটা কালো হয়ে যাওয়ার পর আর এগোয় না। আবার অনেক সময় শুকোতে শুকোতে পুরো গাছটাই মারা যেতে পারে। রোগটি ছত্রাকের জন্য হয়। এই ডাল কাটার যন্ত্রগুলোতেও কিন্তু এগুলো ছড়ায় এবং মানে এই জন্য ডাল কাটার যে যন্ত্রগুলো আছে সেগুলোও কিন্তু আমাদেরকে পরিষ্কার রাখতে হয়। তো প্রতিকার হিসাবে তো আমরা প্রথমেই যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ডাল কাটার যে যন্ত্র আছে মাঝে মাঝে আমাদেরকে কিন্তু স্পিরিট দিয়ে সেটাকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া শুকনো ডালের 5 থেকে 10 সেন্টিমিটার নিচে আমাদেরকে একটু কেটে কার্বেন্ডাজিম স্প্রে করতে হবে। কার্বেন্ডাজিম ছাড়া কার্বেন্ডাজিমের আমরা যেটা ডোজ যদি বলি সেটা হচ্ছে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমাদের স্প্রে করতে হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড।
পেন্ট হিসেবে এটা মূলত পাওয়া যায়। এই 25 গ্রাম প্রতি লিটার জলে গুলে ওই ছাতায় অংশগুলোতে আমাদেরকে পেন্ট করতে হবে, মানে ওই অংশগুলোতে আমাদেরকে লাগাতে হবে। তো মানে যে ছেটে ফেলেছে যে অংশগুলোতে, সেই অংশগুলোতে আমাদেরকে এই পেন্টটা আমরা ব্যবহার করতে পারি। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু এই এইটার আমরা প্রতিকার করতে পারি। আচ্ছা আচ্ছা। তো আমাদের অনুষ্ঠান একটা এগিয়ে গেছে, আমরা অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করব। তার আগে একটু হুম। রজনীগন্ধার কথা একটু আলোচনা করি। তো এক্ষেত্রে দেখা যায় যে মাটিতে কৃমি রয়েছে, সেটা তো গাছের ক্ষতি করতে পারে। তার প্রতিকার কিভাবে করবো, এবং রজনীগন্ধাতে যে গোড়া পচে যায় সেটা কিভাবে আমরা প্রতিরোধ করবো? হ্যাঁ, তো এই যে কৃমি যেটা বলছেন, যে ছোট ছোট কৃমি, কিন্তু হ্যাঁ এই হ্যাঁ। কৃমিগুলো আমরা মাটিতে যেটা দেখতে পাই সেটা কিন্তু গাছের মধ্যেও এটা ক্ষতি করতে পারে রজনীগন্ধা গাছের ওপর। তো এই ছোট ছোট কৃমি গাছের কন্ডের মধ্যে ঢুকে না, ঢুকে নানা রকম সমস্যার সৃষ্টি করে। এই একই কৃমি কিন্তু ধান গাছের পাতা ডগা শুকনো করে এবং রোগ সৃষ্টি করে। এই একই ধরনের কৃমি যেটা আমরা এই ফুলের ক্ষেত্রে দেখতে পাই, সেটা কিন্তু ধান গাছেও দেখতে পাওয়া যায়। ধানের বীজ, কাণ্ড ও সেচের জলের মাধ্যমে এই যে কৃমি অথবা নিমাটোড যেটা আমরা বলি সেগুলো ছড়ায়। তো এই ক্ষেত্রে নিমাটোড আক্রমণের প্রথমের ধাপে রজনীগন্ধার পাতায় ছোপ ছোপ কিন্তু দাগ তৈরি হয়। সেই ছোপ ছোপ দাগ আমরা দেখতে পাবো। কাণ্ডটি বের হওয়ার পর কাণ্ডের গায়ে উঁচু নিচু অমসৃণ ভাব লক্ষণ দেখা দেয়। কাণ্ডের বৃদ্ধি কমে যেতে পারে, কাণ্ডাটি ছোট হয়ে যায় এবং আক্রমণের তীব্রতা হিসাবে কাণ্ডে ফুল ধরে কিংবা ফুল ধরলেও তা নামমাত্র। তো অতএব আমরা কিন্তু যে স্টিক গুলো পাবো, সেই স্টিক গুলো অনেক সময় সাইজ গুলোও কিন্তু অনেক ছোট হয়। রজনীগন্ধা তো স্টিক হিসেবে আমরা মূলত মার্কেটে কৃষকের ক্ষতি হবে, তাই তো? কৃষকের ঠিক লস হয়ে ঠিক যাবে। একদমই তাই, একদমই তাই। তো এর প্রতিকারের জন্য আমরা যেগুলো স্টিক গুলো যেগুলো হয়েছে নষ্ট, সেগুলোকে আমাদের পুড়িয়ে ফেলতে হবে। বীজ কাণ্ড আচ্ছা বসানোর আগে কমপক্ষে 6 ঘন্টা ওষুধ গোলা জলে ভিজিয়ে নিতে হবে আমাদেরকে। এই জন্য আমরা প্রতি লিটার জলে 3 ml কার্বোসালফান আমরা মিশিয়ে এটাকে করতে পারি। এইগুলো এবং হচ্ছে কিছু নিমাটিসাইড যেগুলো হচ্ছে পাওয়া যায়, সেই নিমাটিসাইড গুলো হচ্ছে আমাদেরকে স্প্রে করতে হবে। নিম খোলও কিন্তু ব্যবহার করাটা খুব দেখা গেছে যে খুব কাজ দেয়। এইটা হচ্ছে আচ্ছা আমাদের আহ আচ্ছা। যেটা হচ্ছে। আর গোড়া পচার ক্ষেত্রে? হ্যাঁ, গোড়া পচার ক্ষেত্রে কিন্তু আমরা গোড়া পচা মানে হচ্ছে গাছের গোড়ায় প্রথমত যেটা ছত্রাকটির আক্রমণ ঘটে, এরপরে আস্তে আস্তে ওটা পচন ধরতে থাকে। এর প্রতিকার হিসেবে আক্রান্ত যে গাছগুলো আছে আমাদেরকে কিন্তু আগেই তুলে ফেলতে হবে, সেটা তুলে ফেলাটাই ভালো। এছাড়া প্রতি লিটার জলে আমরা 4 গ্রাম অক্সিক্লোরাইড বা 1 গ্রাম ইপ্রোডায়ন যেটা আছে বা টেবুকোনাজোল এই নামে যে ওষুধগুলো বাজারে পাওয়া যায়, এইগুলো আমরা গাছের গোড়ায় কিন্তু দিতে পারি। 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি অথবা সিউডোমোনাস ফ্লোরোসেন্স যেটা বলি 50 কেজি জৈব সারের সঙ্গে মিশিয়ে 1 সপ্তাহ ছায়ায় জড়ো করে রাখতে হবে। তারপরে কন্ড বসানোর সময় 1 একর জমির মাটিতে আমাদেরকে এটাকে মেশাতে হবে। তো এইভাবে আমরা কিন্তু গোড়া পচা রোগটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। বেশ। আমরা তাহলে অনেকটা কথার মধ্যে থাকলাম, অনেকটা সময় গেল। তো আমাদের কৃষক বন্ধুরা যদি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, বা ধরুন যে কোনো বিষয়ে প্রশিক্ষণ নেবেন, সেক্ষেত্রে ব্লক অফিসে যেতে পারেন, বা স্থানীয় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানেও বিশেষজ্ঞরা থাকেন, সেখানেও যোগাযোগ করতে পারেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই তাই, অবশ্যই তাই। অনেক ব্লক অফিসে যে এডি অফিস গুলো আছে সেখানে কিন্তু এই ধরনের অনেক সাহায্য করা হয়, যে কি ধরনের পোকা লেগেছে, কি ধরনের রোগ লেগেছে, কি ওষুধ দিতে হবে, এগুলো কিন্তু আমাদের চাষি ভাই বন্ধুরা সহজেই কিন্তু যোগাযোগ করতে পারে এবং ওরা অবশ্যই সেখান থেকে অনেক সহযোগিতা পাবে। এবং এখন তো অনেক অ্যাপ বেরিয়ে গেছে, যেখান থেকে কিন্তু খুব সহজে আমরা রোগ নির্ণয় করতে পারছি, কিভাবে প্রতিকার করব সেটাও আমাদের সাহায্য করছে, তাই কি না? অ্যাপের সাহায্য আরেকবার নিয়েও আমরা বলুন। এটা কাজটা করতে পারি। অনেক রকম অ্যাপ বেরিয়ে গেছে, মোবাইল অ্যাপ, যেখান আচ্ছা, থেকে ঠিক কিন্তু ঠিক আমরা, ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মোবাইল, কিন্তু হ্যাঁ এগুলো। হ্যাঁ, অনেক ধরনের মোবাইল অ্যাপও এখন পাওয়া যায়, যেগুলো হচ্ছে সেই অ্যাপটা আপনার ফোনে কিন্তু ডাউনলোড করে আমরা হুম বলতে পারি যে কি কি রোগ হয়েছে, তার কি ওষুধ দেবো। মানে কি ওষুধ ব্যবহার করার আগে আমাদেরকে সবসময় জেনে ওষুধটা ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, যেটা আমরা দেখতেও পাচ্ছি যে যেটা এনভায়রনমেন্টের ক্ষতিটা ঘটছে আর কি। অতএব আমাদের কাউকে জেনে, যিনি এই বিষয়ে জানেন, তাদের কাছ হুম থেকেই হুম, কিন্তু এই ইনফরমেশনটা নিয়ে আমাদের ব্যবহার করতে হবে। ঠিক।
তাহলে শ্রোতা বন্ধুরা, আজ আমরা এতক্ষণ শুনছিলাম শীতকালীন ফসলের রোগ ও পোকা নিয়ন্ত্রণ। আর এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আমার সাথে ছিলেন দিনইউটিয়া ইউনিভার্সিটির স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের কৃষি কীটতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ ধন্যবাদ। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।